দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন ইরান যুদ্ধ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বাভাস দিয়েছেন যে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। এখন প্রশ্ন হচ্ছে আসলে দ্রুতই শেষ হবে কিনা এবং হলে তা কতদিনের মধ্যে এবং কিভাবে কার্যকর হতে পারে? এই পর্যায়ে এসে যুদ্ধের এতদিন পরে এসে মার্কিন প্রেসিডেন্টই কি তাহলে যুদ্ধ শেষ করতে চাইছেন? নাকি এটিও আরেকটি কৌশল? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চেষ্টা করব। এদিকে বাংলাদেশের একটি জাহাজ সহ প্রায় ১,০০০ জাহাজ আ হরমুজ প্রণালী পার না হতে পেরে আটকে আছে। কি হতে যাচ্ছে এই সমস্ত জাহাজের ভাগ্যে সেই বিষয়টিও জানতে চেষ্টা করব। এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। ইরান যুদ্ধ শেষ হবে কবে? আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত ও বিশ্লেষক এম হুমায়ুন কবির এবং তার সঙ্গে আজকের বার্তা কক্ষে থাকছি আমি শামসুজ্জোহা। ইরান যুদ্ধ নিয়ে আজকের আলোচনায় আমরা সরাসরি চলে যাচ্ছি এবার অতিথির কাছে। আমাদের সঙ্গে আছেন আ বিশ্লেষক এবং সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও এবং আপনার আ দর্শকরা যারা আছেন সকলকে শুভেচ্ছা। জি, শুরুতেই যেটি বলছিলাম আমি যে ইরান যুদ্ধ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য। তিনি ২ টি কথা বলেছেন। একটি হচ্ছে যুদ্ধ খুব দ্রুত শেষ হতে যাচ্ছে এবং ইরান খুব বাজেভাবে আ হেরে যাচ্ছে। এই যে আ বক্তব্য তার, এটি নিয়েই প্রশ্ন যে ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা যে যুদ্ধ তাড়াতাড়ি শেষ হোক, নাকি তিনি যেটি বলছেন ইরান খুব বাজেভাবে হেরে যাচ্ছে, তাহলে ইরানের দিক থেকে তো বক্তব্য আসা উচিত। কিন্তু মাসুদ পেজেশকিয়ান যেটি বলেছেন, ইরানের প্রেসিডেন্ট যে সবসময় পেছন থেকে ছুরি মারা যুদ্ধও বন্ধ করার কথা বলে আবার যুদ্ধ শুরু করা হয়। এই অ প্র্যাকটিসটা যুক্তরাষ্ট্রের দিক থেকে আছে। এইরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন। তাহলে আসলে কি দাঁড়ালো? ধন্যবাদ আপনাকে। আসলে দুপক্ষই আ যুদ্ধ এখন সাময়িক বন্ধ আছে। আমার ধারণা দুপক্ষই এই সাময়িক যুদ্ধবিরতিটাকেই যুদ্ধ শেষ হওয়ার দিকে নিয়ে যেতে চাচ্ছে এবং এক্ষেত্রে এক ধরনের আপনি যদি বলেন ভাবমূর্তির যুদ্ধ চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় কয়েকদিন পরপরই বলছেন যে, "যুদ্ধে আমরা জিতে গেছি, ইরান হেরে গেছে, তাদের সমস্ত কিছু ধ্বংস করে ফেলা হয়েছে।" ইত্যাদি, ইত্যাদি। তো এটা হচ্ছে তার এখানে যুদ্ধ একটা বাস্তবতা আছে। যুদ্ধ একটা পারসেপশন বা দৃষ্টিভঙ্গি আছে। যেহেতু তিনি একজন রাজনীতিবিদ, তিনি একটা দেশের প্রেসিডেন্ট, তো কাজেই তার জনগণের কাছে আ তার অবস্থানটাকে ধরে রাখবার জন্যে বা রাজনৈতিকভাবে তাদেরকে আশ্বস্ত করবার জন্যে তাকে বলতেই হবে যে তিনি যুদ্ধে জিতেছেন এবং ইরানকে তিনি যেভাবে তার ভাষায় শায়েস্তা করতে চেয়েছিলেন সেটা সফল হয়েছে। একইভাবে আমরা কিন্তু দেখছি আইআরজিসি গত পরশুদিন তারা যে বক্তব্যটা দিয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছে যে, "এই ডিলটা আমরা যেটা দিচ্ছি ১৪ দফা, এটা যদি তোমরা গ্রহণ করো এটাই আ আ মঙ্গল হবে। আর তা না হলে এটা খারাপ একটা ডিল হবে।" মানে তার অর্থ হচ্ছে উভয় পক্ষই আমরা এটাকে যদি বলি পজিশনিং অর্থাৎ দুপক্ষই তাদের অবস্থানটাকে তাদের জনগণের কাছে সফল হিসাবে তুলে ধরবার জন্য সক্রিয় আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে উভয় পক্ষই কেউই এই যুদ্ধ আবার শুরু করতে চাচ্ছে না। যদিও মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন যে ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ না করে তাহলে আবার একটা ভয়ংকর যুদ্ধ শুরু করবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষেও এখন সেই যুদ্ধে ফেরত যাওয়া সম্ভব নয়। তার একটা দৃষ্টান্ত দিয়ে বলি, দুদিন আগেই আ উম আ অপারেশন ফ্রিডম বলে একটা তিনি চালু করেছিলেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নেভি শিপগুলো হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলোকে এসকর্ট করে নিয়ে আসবে এরকম একটা পরিকল্পনা তারা নিয়েছিলেন। কিন্তু সেখানে সৌদি আরব বাদ সাধবার কারণে সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রকে তার আ বিমানবন্দর এবং তার বিমান তাদের যে আ আ এয়ার স্পেস আছে সেটা ব্যবহারের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। তারা বলছে, "না তোমরা আমাদের এই এই এয়ার বেস এবং আমাদের এয়ার স্পেস ব্যবহার করতে পারবে না।" এবং তার মধ্য দিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে অপারেশন ফ্রিডম যেটাকে তারা করতে চাচ্ছিলেন, জাহাজকে এসকর্ট করে নিয়ে আসবা, সেটা ফেইল করেছে। তার অর্থ হলো মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সামরিক ব্যবস্থার দিকে যাওয়ার মতো আ তার নিজস্ব শক্তি থাকলেও
তার আঞ্চলিক সহযোগী যারা আছে, সেটা আমি পারস্য উপসাগরের অন্যান্য দেশ, সৌদি আরব সহ এদিকে কাতার, ইয়েমেন, ওমান পর্যন্ত যদি আসি, কেউই যুদ্ধ শুরু হোক এটা চাচ্ছে না। তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এক্ষেত্রে সামরিকভাবে আবার নতুন করে যুদ্ধে যাওয়াটা অলমোস্ট ইম্পসিবল মনে হয়। তবে এটা অসম্ভব সেটা বলব না, কারণ এর আগে দুবার, যেটা আপনি ইরানিয়ান প্রেসিডেন্টের বক্তব্য উল্লেখ করছিলেন, নেগোসিয়েশন চলাকালীন সময়তেই কিন্তু দুবার, গত জুন মাসে একবার, এই ফেব্রুয়ারি মাসে ২৮ তারিখে একবার, নেগোসিয়েশন চলাকালীন সময়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর আক্রমণ করেছে। তো কাজেই এখানে আক্রমণের সম্ভাবনা বা সামরিক অভিযানের সম্ভাবনা একেবারে উড়িয়ে না দেয়া গেলেও এটা যুক্তিসঙ্গতভাবে চিন্তা করার সুযোগ আছে যে এই মুহূর্তে আবার যুদ্ধে ফেরত যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয় বা উচিত হবে না, বা যুক্তিসঙ্গত কারণ নেই। একইভাবে ইরানের পক্ষেও এই মুহূর্তে আবার যুদ্ধ শুরু করা, যদিও তারা হুমকি দিচ্ছেন, যুদ্ধ শুরু করা তাদের জন্য খুব সমীচীন হবে বলে মনে করা হচ্ছে না। তার কারণ ইতিমধ্যেই ইরানের অর্থনীতি যুদ্ধের আগেই বিধ্বস্ত, বহু বছরের স্যাংশনের কারণে। কিন্তু এবং আপনি যেটি বলছিলেন সেটি মূলত আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে বলছিলেন। কিন্তু যদি আমি ইরানের দিক থেকে বক্তব্যটা তুলে ধরি, আপনি একটু লক্ষ্য করবেন যে ১৪ টি শর্তের কথা বলা হয়েছিল, এই সবগুলোই তারা নাকচ করেছে ইরান সরাসরি। এবং এক ধরনের বক্তব্যটা কি, এগুলো নাকচ করতে হচ্ছে কারণ যুক্তরাষ্ট্রের একতরফা দাবি দেওয়ার তালিকা, এটি আসলে কোনো শর্ত নয়। এই যে বক্তব্যটা, এই বক্তব্যের মধ্যে দিয়ে আপনার মনে হয় কিনা যে সেটাকে যুদ্ধকে উস্কে দিচ্ছে এবং এটা ইরানের পক্ষ থেকে? আমি সেটা মনে করছি না। কারণ এখন তারা নেগোসিয়েশন এর মধ্যে আছে এবং এখানে নেগোসিয়েশন এ তাদের অবস্থানে যাওয়ার আগে এটাকে প্রাক অবস্থানের প্রকাশ হিসেবে আমি দেখছি। অর্থাৎ উভয়ের একটা পজিশন, যেটাকে বললাম, এটা নেয়ার চেষ্টা করছে, যেটাকে পোস্টারিং বলতে পারি। কিন্তু এটা উভয়ের জন্যই, আমি যেটা বলছিলাম, যে এখন যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র পথ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান ২ পক্ষের জন্যই কিন্তু নেগোসিয়েশন ছাড়া আর কোনো রাস্তা নাই, এবং যেটা ইতিমধ্যেই চলছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গতকালই দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান প্রস্তাব তারা এক্সচেঞ্জ করেছে। এখন এখানে অবস্থানগত দিক থেকে ২ ভাবে আমরা দেখতে পারি। আমি যদি ব্যাখ্যা করি একটুখানি। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায়োরিটি নাম্বার 1 ওরা শুরু করতে চাচ্ছে ইরানিয়ান নিউক্লিয়ার ওয়েপন থেকে। তারা স্টার্টিং পয়েন্ট। তারপরে অন্যান্য বিষয়গুলো আলোচনা তারা করতে চায়। ইরানের দিক থেকে ইরান এই নিউক্লিয়ার ইস্যুটাকে সবশেষে নিয়ে যেতে চায় এবং তারা চাচ্ছে দীর্ঘস্থায়ী যুদ্ধটা বন্ধ করা হোক, মার্কিন যুক্তরাষ্ট্র ওখান থেকে তাদের ঘাঁটি সরিয়ে আনুক এবং তারা দীর্ঘমেয়াদে আর কখনো আক্রমণ হবে না, এরকম একটা প্রতিশ্রুতি দিয়ে ইরানের উপর যে অর্থনৈতিক যে অবরোধগুলো আছে, স্যাংশনস গুলো আছে, সেগুলো তারা তুলে নিয়ে ইরানের যে ফান্ডগুলো বিভিন্ন দেশে আটকে রাখা হয়েছে সেগুলো রিলিজ করুক। এটা হচ্ছে ইরানিয়ানদের স্ট্যান্ড পয়েন্ট। সো দুজনের স্টার্টিং পয়েন্ট কিন্তু ২ রকম। এখন এর মধ্য দিয়ে একটা কম্প্রোমাইজ আপনাকে করতে হবে এবং সেখানেই তারা, আমার ধারণা, যারা ২ দেশেরই নেগোশিয়েটর, তারা চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এইরকম যে জায়গাটায় মনে হচ্ছে তারা কাছাকাছি আসবেন। এটা আমি অন্য জায়গায় বলেছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প ১ম টার্মে প্রেসিডেন্ট হয়ে কিন্তু তিনি জেসিপিওএ, অর্থাৎ আ আ আ আ ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, আ আ আ ইউকে এবং জার্মানি, এই ৬ রাষ্ট্র মিলে ইরানের সাথে একটা নেগোসিয়েশন করেছিল, যার মাধ্যমে ইরান কমিট করেছিল তারা অন্তত ২৫ বছর নিউক্লিয়ার, এই যে আপনার যেটাকে আমরা বলি ইউরেনিয়াম এনরিচমেন্ট, এটা ৩.৭% এর উপর তারা করবে না। অর্থাৎ তারা পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যাবে না। এই কমিটমেন্টটা করেছিল। ট্রাম্প সেটাকে বাতিল করে দিয়েছিলেন। এখন কিন্তু যেটা মনে হচ্ছে, ঘুরে ফিরে কিন্তু আবার সেই জায়গার কাছাকাছি আসবে। আসবে এখন ইরান। আপনার মনে হওয়ার এর পেছনে কারণটা কি? কারণ হলো আমি যে শর্তগুলো এখানে সামনে এসছে, সবচেয়ে কি পয়েন্টে ২ টা দেশের দিক থেকেই যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রতিশ্রুতিবদ্ধ হবে আবার নতুন করে। আর যুক্তরাষ্ট্র এর বিনিময়ে কি হবে? বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং আটকে থাকা যে কয়েকশো কোটি ডলার সেই অর্থ ছাড় করবে আরকি। আবার হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপরে থাকা সকল বিধিনিষেধ তুলে নিবে। এই যে বড় খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে মূলত যুদ্ধের সূত্রপাত বলা যায়, সেই শর্তগুলো উইথড্র করা, এইটা অনেকটা উচ্চাভিলাষী হয়ে যাচ্ছে কিনা? মানে যুদ্ধ বন্ধের শর্তের জন্য বা মানে এখনকার নেগোসিয়েশন এর
না, টেবিলের আমি জন্য? সেটা মনে করছি না। আমার কাছে যেটা মনে হয়, দুটো ভাগে ভাগ হয়ে জিনিসটা হবে। ইরান প্রস্তাব দিয়েছে, আমরা ১ম এ যুদ্ধটা বন্ধ করি, হরমুজ প্রণালী খুলি, আমাদের স্যাংশন যেগুলো আছে সেগুলো তুলে নাও। এটা হচ্ছে এ গ্রুপ। ১ম এই বিষয়গুলো আলাপ আলোচনা হবে। 2nd গ্রুপে তারা বলছে এই সবগুলো হয়ে গেলে দেন উই কাম টু নিউক্লিয়ার ইস্যু। এটা হচ্ছে ইরানিয়ান প্রস্তাব। আমার মনে হচ্ছে যেহেতু হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে $১২০ পর্যন্ত আপনার তেলের দাম উঠেছে। মার্কিন প্রেসিডেন্টের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির চাপ বাড়ছে। বিশ্ব অর্থনীতি সংকটের মধ্যে পড়েছে। এই ক্ষেত্রে এই মুহূর্তে হরমুজ প্রণালী খুলে দেয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসেবে এসছে এবং সেটা খুলতে গেলে এর সাথে, সাথে হরমুজ প্রণালী, আ ইরানের উপর থেকে অবরোধ, আ দীর্ঘমেয়াদী একটা গ্যারান্টি আর কখনো আক্রমণ হবে না। এগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র রাজি হতে পারে এবং এরপরে ইরান প্রস্তাব করেছে, এগুলো হয়ে যাওয়ার পরে ৩০ দিন পরে তারা শুরু করবে নিউক্লিয়ার ইস্যু নিয়ে ডিসকাশন। অর্থাৎ ইরানি স্ট্র্যাটেজিটা হচ্ছে নিউক্লিয়ার ইস্যুটাকে এই মুহূর্তে ডিপ্রায়োরিটাইজ করে সামনের দিকে এগিয়ে যাওয়া। এতে করে একটা ২ দেশ যদি আলাপ আলোচনায় করে হরমুজ প্রণালীটা খুলে দিতে পারে, তাহলে ইরান তখন তার অবস্থান নিয়ে নিউক্লিয়ার অবস্থান নিয়ে লম্বা নেগোসিয়েশনে যেতে পারে। আমি এখানে উল্লেখ করতে চাই ২০১৫ সালের নেগোসিয়েশন ৫ বছর ধরে চলেছিল। তো ইরান কিন্তু আচ্ছা। ইরানের জন্য এই নিউক্লিয়ার ইস্যুটা কিন্তু মানে একটা তাদের কলিজা যদি বলি আমরা ঐরকম। কাজেই এটা তারা শেষ পর্যন্ত তারা এটাকে ধরে রাখতে চেষ্টা করবে। তো এখন আমার ধারণা এইভাবে ভাগ হয়ে জিনিসটা হবে। সেই জায়গাতেই আমি একটা সম্ভাবনা দেখছি। কারণ প্রেসিডেন্ট ট্রাম্পেরও তো এই মুহূর্তে যুদ্ধটা শেষ করা খুবই জরুরি দরকার। নানান দিক থেকে তার উপর চাপ বাড়ছে। অভ্যন্তরীণ চাপ, রাজনৈতিক চাপ, বৈশ্বিক অর্থনৈতিক চাপ, তার বন্ধু মানে যে সহযোগী দেশগুলো যারা আছে গালফের, তাদের অর্থনীতি বসে আছে। তো কাজেই নানান ধরনের চাপের মুখে হরমুজ প্রণালীটা খুলে দেওয়াটা এখন প্রাথমিক কাজ হিসাবে আমার কাছে মনে হয় এবং সেটা করতে গেলে ইরানের দিক থেকে যে দাবিগুলো আছে, এটা না মানলে ইরান এই হরমুজ প্রণালী খুলতে দেবে না। আমরা দুদিন আগে দেখেছি অপারেশন ফিউরি তারা ঘোষণা করার পরপর অপারেশন ফ্রিডম চালু করবার পরপরই জি। কিন্তু ইরান ২ টা জাহাজের উপর আক্রমণ করে এবং এর উপর আক্রমণ করে সিগনাল দিয়েছে যে, "এখানে তোমরা এসো না, সামরিকভাবে এটা করতে পারবা না। যদি নেগোশিয়েট করা যায়, then we can do that or we can help." তো কাজেই এখন এই জায়গাতে আছে, স্প্লিট হবে অন্যান্য বিষয় এবং নিউক্লিয়ার ইস্যু। এই নিউক্লিয়ার ইস্যুটা মার্কিনিরা চাচ্ছে ১ম এ প্রেসিডেন্ট ট্রাম্প তো বলেইছেন ইরানের কোনো ইউরেনিয়াম এনরিচমেন্ট ক্যাপাসিটি থাকবে না। যেগুলো আছে সেটা তো মূল বিষয়। কিন্তু আপনি আরেকটা বিষয় উল্লেখ করছিলেন এখানে যে প্রজেক্ট ফ্রিডম। আ সেখানে মার্কিন বিমানকে নিজের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি আরব এবং কুয়েত। এই পর্যায়ে এসে এতদিন পরে এসে যে দেশগুলোতে সামরিক ঘাঁটি থেকে সেখান থেকে যুদ্ধ চালিয়েছে যুক্তরাষ্ট্র, সেই রকম দেশগুলো থেকে উম আ আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। মানে এটা বলা হচ্ছে। সেটি আসলে এখন এসে এটা এটা আপনার কাছে মনে হয় যে যুক্তরাষ্ট্র খানিকটা চাপে পড়েছে বা তারা আসলে কোনো কিছু অনুমান করছে নাকি আ এরকম মাঝে, মাঝে হয়? হতে পারে? না, এটা গত ৫০-৬০ বছর যদি ধরেন অথবা ২য় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের নীতি এবং মধ্যপ্রাচ্যে তাদের যে অবস্থান, সে অবস্থান থেকে এখানে একটা ব্যত্যয় আমরা লক্ষ্য করছি। এই মধ্যপ্রাচ্যের হুম, দেশগুলো ইরানের আক্রমণের মুখে পড়ে তারা এখন এইটুকু বুঝতে পেরেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের নিরাপত্তাই দিতে পারেনি। কারণ তাদের ঘাঁটিগুলো কিন্তু আক্রান্ত হয়েছে এবং জি। সেই সাথে, সাথে তারা যে দেশগুলোর নিরাপত্তার জন্য ওখানে ছিল, সেখানেও নিরাপত্তা তারা দিতে পারেনি। তো কাজেই একটা আস্থাহীনতার জায়গা তৈরি হয়েছে। আমার ধারণা তারই একটা অংশ হিসাবে যখন তিনি ফ্রিডম প্রজেক্ট ঘোষণা করেছিলেন, তখনই জি। তারা কিন্তু বলেছে, "আমরা আর এখানে থাকতে চাই না। আর কোন সামরিক ব্যবস্থাপনায় আমরা যাব না।" তার অর্থ এই দাঁড়াবে ভবিষ্যতে এই দেশগুলো তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে হবে। যদিও তাহলে তারা যে সৌদি আরব বা কুয়েতের যে সিদ্ধান্ত আপনার কি মনে হয় যে মধ্যপ্রাচ্যের আরো যে দেশগুলো বাহরাইন, কুয়েত, কাতার এইরকম দেশগুলো আস্তে, আস্তে এরকম পথে যেতে পারে যেকোনো সময় তারা তাদের নিরাপত্তা বা অন্যান্য ইস্যু গুলো বিবেচনা করে? এখন যে ইঙ্গিত মানে পাওয়া অনুমান যাচ্ছে করা যায়? শুধু ইউই বাদে আচ্ছা। বাকি দেশগুলো একদিকে মোটামুটি
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটু ডিসটেন্স মেনটেন করছে। ইউএই শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে আসতে চাচ্ছে এবং সেখানে ইসরায়েল তাকে সহযোগিতা করবে, এরকম একটা ইঙ্গিতও কিন্তু পাওয়া যাচ্ছে। তো শুধুমাত্র আচ্ছা। ইউএই বাদে আপনি সেই কুয়েত বলেন, কাতার বলেন, সৌদি আরাবিয়া বলেন, বাহরাইন বলেন, হুম। সবগুলো দেশই কিন্তু তাদের এই নিরাপত্তার বিষয়টা পুনর্মূল্যায়ন করছে। এরকম ইঙ্গিত কিন্তু এখন পাওয়া যাচ্ছে। এবার একটু হরমুজ প্রণালীর প্রসঙ্গে আপনি একটু টাচ করেছেন। আমি বলতে চাই যে এটা পাড়ি দেওয়ার জন্য প্রায় ২২ টি জাহাজ আছে। তার মধ্যে বাংলাদেশী একটি জাহাজও রয়েছে। বাংলাদেশের যে জাহাজটি সেটির নাম হচ্ছে এমভি বাংলার জয়যাত্রা এবং তাতে যারা ক্রু আছেন তারা সবাই বাংলাদেশী। এই এবং তারা একটি বক্তব্য আমি পড়ে শোনাতে চাই বিবিসি বাংলাকে। বাংলার জয়যাত্রার প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান এর সাথে তারা সরাসরি কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে, "আমরা মোবাইল ফোনে মিসাইল হামলার সতর্ক বার্তা পাচ্ছি। প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন বার্তা দেয়া হচ্ছে যে, কেউ যদি হরমুজ ক্রসের চেষ্টা করে তাহলে অ্যাটাক করা হবে।" এই যে একটা পরিস্থিতি দমবন্ধ অবস্থা তাদের, আ আপনার মনে হয় কিনা যে এইটা খুব তাড়াতাড়ি সমাধানের সম্ভাবনা আছে? কারণ এখানে প্রায় ১৬০০ জাহাজ এভাবে আটকে আছে। এটা খুবই আমাদের জন্য, যেটা বলছিলেন বাংলাদেশী ভাইরা, ভাই-বোনরা সেখানে আটকে আছে এই জাহাজে। এটা নিশ্চয়ই একটা আমাদের জন্যে আমি বলব যে একটা চিন্তার কারণ। আমরা তাদেরকে সমবেদনা জানাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ইরান যুদ্ধ অবস্থায় আছে এখন। এবং এই যুদ্ধ অবস্থায় তার আত্মরক্ষার জন্য যা করা দরকার, ইরান নির্দ্বিধায় সেই কাজটা করবে, সেটা তো আমরা দেখেছি। আমরা আমাদের সাথে তো আপনি যেটা বলছিলেন ১৬০০ আরো দেশের জাহাজ আটকে আছে। তো কাজেই জি। ইরান তার নীতিগত অবস্থান হচ্ছে যেকোনোভাবেই সে এই হরমুজ প্রণালীকে তার শক্তির একটা প্রকাশ হিসেবে বজায় রাখবে, যতক্ষণ পর্যন্ত না মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে তার এই সামগ্রিক নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত হচ্ছে। তো কাজেই এখানে দুঃখজনক হলেও এটুকু আমাদের মেনে নিতে হবে যে অন্যান্য দেশগুলোর জাহাজের যে অবস্থা হয়ে আছে, বাংলাদেশী জয়যাত্রারও ঠিক একই অবস্থায় হবে। যতক্ষণ পর্যন্ত না এই যুদ্ধ নিশ্চিতভাবে শেষ হয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটা চুক্তির মধ্য দিয়ে হরমুজ প্রণালী শান্তিপূর্ণভাবে জাহাজ চলাচলের জন্য খুলে দেয়। সামরিক কার্যক্রমের মধ্যে নয়। শান্তিপূর্ণভাবে জাহাজ চলাচলের জন্য খুলে দেয়, তখনই শুধুমাত্র আমার ধারণা আমাদের বাংলার যেটা কিন্তু বললাম আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন। আপনি একটু অভিজ্ঞতাটা বলবেন যে যখন এরকম কিছুটা যুদ্ধাবস্থা থাকে এবং আঞ্চলিক অস্থিরতা আছে নিশ্চয়ই এই এলাকাটায়, সেখানে এই ধরনের কূটনৈতিক যোগাযোগও করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে খুব একটা সাড়া পাওয়া যায়নি বা যোগাযোগ স্থাপিত হয়েছে কিন্তু সেই দিক থেকে সেইরকম ইতিবাচক কোনো সিদ্ধান্ত এখনো নেয়া সম্ভব হয়নি। আ এই এটা যেহেতু ১৬০০ অনেক দেশের অনেক জাহাজ আটকে আছে তাহলে এটি আসলে সব নাকি আ উম এট এ এট এটা আসলে খুব একটা ভয়ের কারণ নেই? নাকি যেকোনো সময় শঙ্কা তৈরি হতে পারে? কারণ যুদ্ধাবস্থায় কে কখন কোন দিক থেকে আক্রমণ হচ্ছে এইগুলো তো আসলে নিয়ন্ত্রণে থাকে না অনেক সময়। এখানে দুটো জিনিস লাগে। একটা হচ্ছে আপনি যেমনটা বলছিলেন, যোগাযোগ আমরাও রক্ষা করছি। আমরাও বিভিন্ন দেশ তাদের দেশের নাবিক, তাদের দেশের জাহাজ রক্ষা করার জন্য ইরানের সাথে যোগাযোগ করছে। এটা একটা বিষয়। তবে ২য় বিষয়টা যেটা হয়, সেখানে সাবধানতা অবলম্বন দরকার। কারণ আমি যেটা বলছিলাম, ইরান তার জাতীয় মানে জাতীয় স্বার্থে যুদ্ধ অবস্থায় থেকে তার অবস্থানকে ধরে রাখবার জন্য সচেষ্ট আছে এবং এখানে মনে রাখতে হবে যে এখানে ২ টা পৃথিবীর বড় সামরিক, মানে ১ নাম্বার সামরিক শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হচ্ছে ওই অঞ্চলের সবচেয়ে বড় সামরিক শক্তি। এই ২ শক্তির সম্মিলিত চাপের মধ্যে কিন্তু ইরান এখন আছে এবং আপনারা শুনে থাকবেন ইসরায়েল মাঝেমধ্যেই বলে যে, "আমরা আবার ইরানে আক্রমণ করতে চাই। যুদ্ধ শেষ হয়নি আমাদের জন্য।" তো কাজেই এখানে ইসরায়েল কিন্তু আরেকটা নটি প্লেয়ার হয়ে বসে আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা চ্যালেঞ্জ যে তাদেরকে কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে। এই অবস্থায় আমরা এবং যারাই আছে বিপদগ্রস্ত আছে তাদের সবারই সাবধানতা অবলম্বন করতে হবে যতক্ষণ না এই যুদ্ধ অবস্থাটা শেষ হয় এবং শান্তিপূর্ণভাবে জাহাজ চলাচল শুরু হয়। আচ্ছা। এখানে আরেকটা তথ্য আপনাকে যুক্ত করতে চাই। সেটি হচ্ছে এই হরমুজ প্রণালীতেই এই সপ্তাহের শুরুর দিকের কথা। তখন দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে বিস্ফোরণ হয় এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং তারপরে এই ঘটনায় সম্পৃক্ততার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ইরান। আ তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে কোন ধরনের যদি বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটনা এই সমস্ত ঘটে তাহলে
দায়িত্ব কেউই নেবে না, এই জাহাজগুলো আসলে সেরকম একটা পরিস্থিতির মধ্যে আছে এবং সেক্ষেত্রে ইরানও নিচ্ছে না, তাই কি? এটা যুদ্ধাবস্থা তো। ওখানে তো যুদ্ধ চলছে। তো কাজেই এটা ইরান আ বা মানে এই জাহাজকেই ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে, আ সেটা নাও হতে পারে। কিন্তু একটা মেসেজ তারা দিতে চাচ্ছে এবং এটা অপারেশন ফ্রিডম যখনই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করলেন ২-৩ দিন আগে, তার পরপরই এই দক্ষিণ কোরিয়া জাহাজের উপর আ মানে বলব যে জাহাজের দুর্ঘটনা ঘটেছে এবং আ UAE তে আ একটা আক্রমণের চেষ্টা হয়েছে। অর্থাৎ ইরান একটা মেসেজ দিচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে তার সামরিক শক্তি ব্যবহার করে যদি এই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের কোনো উদ্যোগ গ্রহণ করে তাহলে সেটা যে কার্যকর হবে না, সেটা জাহাজগুলোকে ওখানে যারা আবদ্ধ হয়ে আছে তাদেরকে একটা মেসেজ পরিষ্কার দিয়ে দিল যে তোমরা এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই আয়োজনে যোগ দিও না, দিলে কিন্তু এরকম বিপদ হবে। এবং যেহেতু এটা আচ্ছা। যুদ্ধ অবস্থা এবং সেখানে সব যুদ্ধেই ১ম ক্যাজুয়ালিটিটা হয় সত্য। তো কাজেই এখানে আপনি কেউ কিছু বলছে না, কেউ কোনো দায় নিচ্ছে না। এটা খুব আশ্চর্য হওয়ার মতো কোনো ঘটনা নয়, যদিও এটা না হওয়াই বাঞ্ছনীয়। যুদ্ধাবস্থাতে এটিই হয়। আ এবারে আমরা যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম সেখানে আরেকবার একটু যেতে চাই যে পার্লামেন্টের মানে ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র তার নাম ইব্রাহিম জি, তিনিই বলছেন যে রণক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যা অর্জন করতে পারেনি সেটি আলোচনার টেবিলে যদি করতে চায় তাহলে তা সফল হবে না। কারণ ইরান চাপের মুখে নতি স্বীকার করবে না এরকম। এমনকি তিনি এটাও বলছেন যে পাল্টা আঘাতের জন্য দেশটির সেনারা প্রস্তুত আছেন। আলোচনার আগে এরকম একটা বক্তব্য যেখানে বলা হচ্ছে পাল্টা আঘাতের জন্য ইরানি সেনা প্রস্তুত আছে। এইটা আলোচনার পরিবেশটাকেই মুখে ফেলে দেয় কিনা বা প্রশ্নবিদ্ধ করে ফেলে কিনা বা আলোচনায় যাবেন না এরকম কোনো উম পরিস্থিতি বলে মনে হয় কিনা আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। না, আমি সেটা মনে করছি না। এটা তারা তাদের আচ্ছা। অবস্থানের জানান দিচ্ছে এবং উভয় পক্ষ এটা করছে। প্রেসিডেন্ট ট্রাম্পও বলছেন যে, "আমি আবার যুদ্ধের জন্য প্রস্তুত আছি। এভাবে এ এ এখন যদি শুরু হয় আরো ক্ষতি হবে ইরানের।" ইরানের দিক থেকেও সেই হুমকিটা ইরান দিচ্ছে। অর্থাৎ তারা হুম। তাদের অবস্থানগুলোকে নেগোসিয়েশন এ তাদের অবস্থানগুলোকে সুদৃঢ় করার জন্যে এই ধরনের বক্তব্য তারা দিচ্ছে। কিন্তু মূলত যেটা বলছিলাম, উভয় পক্ষের সামনেই এই মুহূর্তে আলাপ আলোচনার মধ্য দিয়ে নেগোসিয়েশন এর মধ্য দিয়ে এই যুদ্ধ শেষ করার বাইরে আর তেমন কোনো যুক্তিগ্রাহ্য অপশন আছে বলে আ বিশেষজ্ঞরা মনে করেন না। আমি বিশেষজ্ঞ নই, কিন্তু আমি একজন অবজার্ভার বা দর্শক হিসেবে আমারও মনে হয় সেই বক্তব্যটাই যথাযথ। এবারে আসি মাসুদ পেজেশকিয়ানের যে বক্তব্যটা আমি শুরুতে একটু বলছিলাম যে দ্বিপক্ষীয় আলোচনা চলাকালে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ২ বার আ হামলা চালিয়েছে। আলোচনার কথা বলে আলোচনা চলা অবস্থায়, যুদ্ধবিরতি চলা অবস্থায়। এটা পেছন থেকে ছুরি মারার শামিল। আ এখন প্রশ্ন হচ্ছে এরকম একটা সময়ে এসে আবার তিনি এই কথাটি সামনে আনছেন। আপনার মনে হয় কিনা যে আবার যে আলোচনার প্রসঙ্গ আসছে আ সেটাতে আ এইরকম পেছন থেকে আবার ছুরি মারার আ পরিস্থিতি তৈরি হতে পারে বা হতে যাচ্ছে বা এই শঙ্কাটা একেবারে অমূলক আপনার কাছে মনে হয় কিনা? না, এটা অমূলক মনে করছি না। মনে করছি না, তার কারণ গত বছরের জুন মাসে ১২ তারিখ, ১৩ তারিখে এবং এই বছরের ফেব্রুয়ারি মাসে ২৮ তারিখে যে দুবারই ইরানের উপর আক্রমণ হয়েছে। মনে রাখতে হবে ইরান কিন্তু যুদ্ধটা শুরু করেনি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জুন মাসে ইসরায়েল, পরে মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দিয়েছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুজনে মিলে একসাথে আক্রমণ করেছে এবং এই ২ আক্রমণেরই প্রেক্ষাপট ছিল আলোচনা, নেগোসিয়েশন চলছিল এবং ওমানি ফরেন মিনিস্টার কিন্তু বলেছিলেন যে, "আমরা এখানে প্রায় একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে সহমতের জায়গায় আসতে পারতাম।" তো সেই জায়গায় আ বা এই অভিজ্ঞতার আলোকে যদি ইরানিরা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তোলে, তাহলে এটা যে খুব অযৌক্তিক সেটা তো বলা যাবে না। আ তবে এখন যেটা এবং এই নেগোসিয়েশন গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখছি, তার মধ্যে যদি আপনি বলেন যে সবচাইতে নেতিবাচক বিষয়টা কোনটা? এটা হচ্ছে পারস্পরিক বিশ্বাসের জায়গাটা। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র কেউ কাউকে বিশ্বাস করছে না। আমরা জানি নেগোসিয়েশন এ যেহেতু হুম। আমিও একটু খুব ছোটখাটো ভাবে ছিলাম। নেগোসিয়েশন এ আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি পারস্পরিকভাবে লড়াই করছেন, আ কথার লড়াই অন্তত নেগোসিয়েশন যদি হয়। তার মধ্যেও একটা ন্যূনতম ট্রাস্ট যেটাকে বলি, এটা থাকতে হবে। কারণ নাইলে আপনি আমার সাথে কথা বলবেন কেন? কাজেই যখন কথাটা বলা হয়, একটা প্রিজাম্পশন হচ্ছে যে আমি আপনার সাথে কথা বলছি এই ভিত্তিতে যে আমি অন্তত কথা বললে একটা আমরা
উভয়ের কাছে গ্রহণযোগ্য জায়গা বের করতে পারবো, এই বিশ্বাসটা আমার থাকতে হয়। কিন্তু ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গত আপনি ৪৮ বছরের ইতিহাস যদি ধরেন, এই ২ দেশই কেউ কাউকে বিশ্বাস করে না এবং এটাই কিন্তু সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এখন। ইরান সেই কারণেই বলছে যে, "আমাকে যুদ্ধ আমার উপর আবার আক্রমণ হবে না, তার গ্যারান্টি তোমাকে দিতে হবে এবং সেই গ্যারান্টিটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক এটা সমর্থিত হতে হবে। তবেই আমি বিশ্বাস করব। তা না হলে আমি তোমাকে বিশ্বাস করছি না। তুমি ২ বার আমার উপর আক্রমণ করেছ। ৩য় বার যে করবে না তার তো কোনো গ্যারান্টি নেই।" তো কাজেই আপনি ইরানি প্রেসিডেন্টের যে বক্তব্যটা বললেন, আমি মনে করি তাদের অভিজ্ঞতা, ইতিহাসের আলোকে এই বক্তব্যটা তাদের দিক থেকে যে খুব অমূলক বা অযৌক্তিক সেটাও আমার কাছে মনে হয় না। এখন মোটা দাগে আমরা যে আলোচনাটা মানে মাঝখানে এসে দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যুদ্ধ শেষের যে ইঙ্গিতটা ১ম এই বলা হয়েছিল ট্রাম্পের দিক থেকে এবং ১ সপ্তাহের মধ্যে হতে যাচ্ছে। সরাসরি উনি মোটামুটি খোলামেলাভাবে এরা কোনো রাগঢাক না করেই বলেছেন। সেটা আপনার কাছে মনে হয় যে তিনি কিছুটা পিছিয়ে আসছেন নাকি আলোচনাকে উৎসাহিত করছেন? মানে এই বক্তব্যটা কেন? তার দিক থেকেই আসলে পিছিয়ে আসা কিনা? আব যদি বলেন এটা বিভিন্ন বিশ্লেষকরা বলছেন, আমিও সেটাই মনে করছি যে এখন কৌশলগতভাবে ইরান স অবস্থানগত দিক থেকে সুবিধাজনক জায়গায় আছে। কারণ যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে এখানে ২ টো ব্লকেড হয়ে আছে। একটা হচ্ছে ইরানিয়ানরা ব্লক করে রেখেছে হরমুজ প্রণালী, মার্কিন যুক্তরাষ্ট্র ওমান উপসাগর বন্ধ করে রেখেছে। তো কাজেই ২ ধরনের ব্লকেডের মধ্যে এখন বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ছে এবং সেই প্রভাবটা মার্কিন যুক্তরাষ্ট্রের দায় হিসাবে মানুষ দেখছে। কারণ তেল যাচ্ছে না, তেলের দাম বেড়ে হুম। যাচ্ছে। তো সেই জায়গাতে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য চাপটা একটু বেশি। ইরান এটা নিয়ে বসে থাকতে পারবে। কারণ ইরান তো গত ৪৭ বছর ধরে এই ধরনের দুর্গতির মধ্যেই আছে। মার্কিন স্যাংশন যদি হুম। বলেন, ইরাক-ইরান যুদ্ধ যদি বলেন ৮ বছর এবং তারা জীবনযাত্রার একেবারে ন্যূনতম পর্যায়েই আছে। সেক্ষেত্রে তাদের টলারেন্স লেভেল অর্থাৎ মানে কষ্ট সইবার সক্ষমতা ইরানের অনেক বেশি মার্কিন যুক্তরাষ্ট্র বা বাইরের পৃথিবীর উন্নত দেশ যারা আছে তাদের চাইতে। কাজে সেই ক্ষেত্রে আমার কৌশলগতভাবে ইরান সুবিধাজনক আছে। এই অবস্থা যদি চলতে থাকে আরো ১ মাস, ইরানের খুব অসুবিধা হবে না। কিন্তু বাইরের পৃথিবী, এই যে ধরেন আমরা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, সারা পৃথিবীর অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে সকলে মিলে কাকে ব্লেম করবে? এটা প্রেসিডেন্ট ট্রাম্পের উপরই যাবে এবং অভ্যন্তরীণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন আছে নভেম্বরে। ইতিমধ্যেই আলাপ আলোচনা চলছে যে এই নির্বাচনে যদি ডেমোক্রেটরা নির্বাচিত হয়ে আসে হাউস এবং সিনেট ২ জায়গায়, তাহলে তো প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বিপদ হবে। কারণ তারা আসলে এই যুদ্ধের দায় তার উপর চাপাবার চেষ্টা করবে। অর্থনৈতিক দুরবস্থার দায় তার উপর চাপানোর চেষ্টা করবে। নানান ধরনের এবং তার আগে দুবার অর্থাৎ নিজের দেশের মধ্যেও রাজনৈতিক মানে চাপে পড়ার সুযোগ তৈরি হতে পারে। আমরা আলোচনার শেষের দিকে একেবারে। এবারে একটু আসি আপনি কিছুটা আলোচনার মধ্যে এসে গেছে আপনার। যে সারা পৃথিবীতে আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিক চাপে পড়বে। আমি একটা তথ্য দিই আপনাকে বুধবার আন্তর্জাতিক বাজারে এই যে খবরটা আসলো যুদ্ধ শেষ হতে পারে, এটি আসার সঙ্গে ৮% কমেছে তেলের দাম। আ আপনার এবং বৃহস্পতিবার সকালে সেটি $৯৮ মানে ১০০ র নিচে নেমে চলে এসেছে। তো শান্তি চুক্তি হতে যাচ্ছে এটার সঙ্গে এই শেয়ার বাজারে উত্থান এশিয়ার এবং তেলের দাম কম। এইটা আপনার মনে হয় কিনা যে এই আলোচনা চলাকালীন বা সামনে খুব ইমিডিয়েট এটা আরো বাড়তে পারে? এটা প্রেসিডেন্ট ট্রাম্পের একটা আমি বলব যে এক ধরনের কৌশল। তিনি কিন্তু যখনই তেলের দামটা বেড়ে যায় ১০০ র উপরে যায়, তখন তিনি অ্যা অ্যা এমন একটা বক্তব্য দিচ্ছেন যে বক্তব্য মনে হয় যে যে এখনই নেগোসিয়েশনটা সফল হয়ে গেল ইত্যাদি। তো কাজেই এটা আচ্ছা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্য। এটা গুরুত্বপূর্ণ। তার মার্কিন যুক্তরাষ্ট্রের স্টক মার্কেট যদি বলেন, তেলের বাজার যদি বলেন, সেই কারণেই তার এই বক্তব্যটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমি এটাও বলে রাখবো, বলে শেষ করব। সেটা হচ্ছে যে এটা খুব ডিফিকাল্ট একটা নেগোসিয়েশন এবং এই নেগোসিয়েশন এ ইরান তার সুবিধার যেগুলো বললাম যে, আপনি কি নিউক্লিয়ার ইস্যুকে ফ্রন্ট লোড করবেন? নাকি যুদ্ধ থামাবার হরমুজ প্রণালী খুলবারটাকে ফ্রন্ট লোড করবেন? এই সিদ্ধান্তে আসতে হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প যদি এই হরমুজ প্রণালী খুলতে চান, তাহলে তাকে অনেকগুলো ইরানের দাবি মেনেই সেই কাজটা করতে হবে বলে আমার ধারণা। অনেক ধন্যবাদ এম হুমায়ুন কবির আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আলোচনায় অংশ নেওয়ার জন্য।
আপনাদেরকে দর্শক, সকলকে আমাদের সঙ্গে ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও বিশ্লেষক এম হুমায়ুন কবির। তার কাছ থেকে ইরান যুদ্ধ শেষ হবে কবে এই আলোচনায় তিনি আমাদের সঙ্গে ছিলেন। এরকম আরো আলোচনা এবং বিশ্লেষণ জানতে আমাদের এই আয়োজন প্রথম আলোর বার্তা কক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন রাত ৮টায় প্রথম আলো.কম, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।